নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। আসামে হচ্ছে প্রতিরক্ষা করিডোর, শীঘ্রই শুরু হবে গ্যাস ক্র্যাকার প্রকল্প, বঙ্গাইগাঁও শোধনাগার সম্প্রসারণের কাজ, সার্বিক উন্নয়নের পথে রাজ্য, সংবাদ সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী। কার্গিল দিবস উপত্যকা জুড়ে বীর শহীদ স্মরণ, শ্রদ্ধা নিবেদন বিভিন্ন দল সংগঠনের। ভুবন পাহাড়ে পুলিশ ও উগ্রপন্থীর গুলি যুদ্ধে নিহত ৩ মার যুবকের পরিবারের ক্ষোভের মুখে কাছাড় পুলিশ, গুয়াহাটি হাইকোর্টে মামলা। শিলচর ১৯ নম্বর ওয়ার্ডে বিধায়ক তহবিলের অর্থে নির্মিত কমিউনিটি হল ও সিসি ব্লক রাস্তার কাজের উদ্বোধন দীপায়নের। এবারে আসছি বিস্তারিত খবরে। আসামে হচ্ছে প্রতিরক্ষা করিডোর, শীঘ্রই শুরু হবে গ্যাস ক্র্যাকার প্রকল্প, বঙ্গাইগাঁও শোধনাগার সম্প্রসারণের কাজ, সার্বিক উন্নয়নের পথে রাজ্য, সংবাদ সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী শর্মা। আসামে দেশের তৃতীয় প্রতিরক্ষা করিডোর স্থাপন করা হবে। মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করেছেন এবং এই বিষয়ে প্রস্তাব দিয়েছেন। ডক্টর শর্মা জাগিরোডে সেমিকন্ডাক্টর স্থাপনের মতো প্রতিরক্ষা উৎপাদন শিল্পের হাবের জন্য একটি প্রতিরক্ষা করিডোর স্থাপনের জন্য নির্মলা সীতারামনকে প্রস্তাব দিয়েছেন। দুজনের মধ্যে আলোচনার পর তিনি অর্থমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান। তামিলনাড়ু ও উত্তরপ্রদেশে ইতিমধ্যে 2টি প্রতিরক্ষা করিডোর রয়েছে। আজ দিশপুরের লোকসেবা ভবনে এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলেন। তিনি আরও জানান, নামরূপ সার প্ল্যান্টের 4র্থ ইউনিট খুব তাড়াতাড়ি চালু হবে। কেন্দ্রীয় মন্ত্রী লেপেটকাটা গ্যাস ক্র্যাকার প্রকল্পের সম্প্রসারণ এবং বঙ্গাইগাঁও শোধনাগারের সম্প্রসারণ নিয়েও আলোচনা করেছেন। সফরে আসামের বন্যা সমস্যার সমাধানে অর্থমন্ত্রীর বাজেটে দেওয়া আশ্বাসের জন্য তাকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আপোনালোক সকলোৱে জানে যে ভাৰত চৰকাৰে ইকনমিক সাৰ্ভে বা বছৰটোৰ অৰ্থনৈতিক সমীক্ষা এখন সদনত প্লেস কৰে। এইবাৰ ইকনমিক সাৰ্ভে ভাৰত চৰকাৰে উল্লেখ কৰে যে আমাৰ অসমৰ GSDP গ্ৰোথ যোৱা বছৰ 13.9% ইনক্ৰিজ হৈছে, অৰ্থাৎ 13.9% আমাৰ অৰ্থনৈতিক বৃদ্ধি পাইছে আৰু 12.84% কেপিটেল গ্ৰোথ হৈছে, অৰ্থাৎ মূলধনী বিকাশ হৈছে। আৰু এই দুইটা ডেটা যেতিয়া আমি ভাৰতবৰ্ষৰ আন ৰাজ্যৰ তুলনাত চাওঁ, আসাম বিকাম টপ 5 ফাষ্টেষ্ট গ্ৰয়িং ষ্টেট, অৰ্থাৎ 2023-24 বিত্তীয় বৰ্ষত আমাৰ ৰাজ্যখন ভাৰতবৰ্ষৰ 5খন দ্ৰুত অৰ্থনৈতিক বিকশিত ৰাজ্যৰ ভিতৰত এখন হিচাপে আমি অন্তৰ্ভুক্ত হোৱা দেখা পাওঁ। 2000 অৰ্থনৈতিক সমীক্ষাত উল্লেখ কৰিছিলে যে 2021 চনত অসমৰ বেংকত সৰ্বমুঠ 1,73,000 কোটি টকা ডিপজিট হৈছিলে in 2021। 2024 অৰ্থাৎ লাষ্ট যেটো 31 মাৰ্চলৈকে অসমৰ বেংকত টকা জমা হৈছে 2,24,000 কোটি টকা। কার্গিল দিবসে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন এনসিসি ক্যাডেটদের। কার্গিল দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করল এনসিসি ক্যাডার বাহিনী। এনসিসি শিলচর গ্রুপের অধীনে 3 এবং 62 আসাম গার্লস ব্যাটালিয়নের ক্যাডেটরা আজ 26 জুলাই শিলচর কার্গিল চক এবং মাসিমপুর ক্যান্টের ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন করেছেন। কমান্ডিং অফিসার কর্নেল আমোদ চন্দনা, 3 আসাম ব্যাটালিয়ন এনসিসি শিলচর মেজর জেনারেল গগনদীপ, এডিজি এনসিসি ডিরেক্টরেট নর্থ ইস্টার্ন রিজনের এনইআর পক্ষে এবং ব্রিগেডিয়ার কপিল সুদ, গ্রুপ কমান্ডার এনসিসি গ্রুপ শিলচরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। জিসি কলেজ, কাছাড় কলেজ এবং আসাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ক্যাডেটরা গার্ড অফ অনার প্রদান করেন। কেবি স্কুল মাসিমপুরের জুনিয়র ডিভিশন ক্যাডেটরাও অংশগ্রহণ করেন। ইভেন্টের পর ক্যাডেটরা 3 কর্পস
আর্টিলারি ব্রিগেডের একটি অস্ত্র প্রদর্শন প্রত্যক্ষ করেন, যেখানে ক্যাডেটরা লাইট মেশিনগান, LMG, ইনসাস রাইফেলস এবং রকেট লঞ্চার RL এর মতো অস্ত্র পরিচালনার প্রথম অভিজ্ঞতা লাভ করেন। কার্গিল দিবসে তারাপুর কার্গিল বিজয় স্মারকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন বিভিন্ন দল ও সংগঠনের। কার্গিল দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল বীর শহীদদের শহর শিলচর। তারাপুর ENG কলোনি কার্গিল বিজয় স্মারকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারা। এদিন তারাপুর ENG কলোনি স্থিত কার্গিল বিজয় স্মারকে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল। কার্গিল দিবস উপলক্ষে এদিন সন্ধ্যায় কার্গিল বিজয় স্মারকে প্রদীপ প্রজ্বলন করে শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কাছাড় জেলা যুব মোর্চার কর্মকর্তারা। বলতে গেলে আজ সেনাবাহিনীর শৌর্য এবং পরাক্রম দিবস। ভারতবর্ষের বীর সেনানীরা পাকিস্তানকে কার্গিল যুদ্ধে এমন শিক্ষা দিয়েছিলেন যার ফলে তারা 25 বছরের মধ্যে তারা আর চোখ করে ভারতবর্ষের হয়ে থাকায় 1999 ইংরেজিতে 13 মে এই যুদ্ধ শুরু হয়েছিল। 26 জুলাই প্রায় 2 মাস 10 দিন পর এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে পাকিস্তানের পরাজয়ের মাধ্যমে। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পারভেজ মুশারফ সেনাপ্রধান ছিলেন। তারা চক্রান্ত করে চোরের মতো কার্গিল দ্রাস অঞ্চলের সর্বোচ্চ শিখর টাইগার হিলসে দখল করেছিলেন। অটল বিহারী বাজপেয়ী ছিলেন, শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী ছিলেন প্রধানমন্ত্রী। আমাদের আমেরিকার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বিল ক্লিন্টনের কাছে গিয়েছিলেন, হাতে পায়ে ধরলেন, অটলজিকে আপনি বুঝান, যুদ্ধ বন্ধ করুন, নইলে আমরা শেষ হয়ে যাব। কিন্তু অটলজি তখন জবাব দিয়েছিলেন, এখন আমার কারোর সঙ্গে কথা বলার সময় নেই, আমার দেশ আক্রান্ত, যতক্ষণ পর্যন্ত ভারত মায়ের 1 ইঞ্চি জমি শত্রুর দখলে থাকবে, যতক্ষণ পর্যন্ত শত্রুর একটি সৈনিক আমাদের এখানে জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো কথাবার্তা হবে না। সেটাই তিনি করে দেখিয়েছিলেন। বন্ধুগণ, আজকে আমরা দেখছি সেই অটল বিহারী বাজপেয়ীর উত্তরসূরি হচ্ছেন নরেন্দ্র মোদীজি। নরেন্দ্র মোদীজি আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য হয়েছেন এবং মাতৃভূমি সর্বাগ্রে, রাষ্ট্র সর্বাগ্রে এই চিন্তাধারা নিয়ে তিনি আজকে কার্গিলে গিয়েছেন। সেখানে তিনি জওয়ানদের সঙ্গে দেখা করছেন, শহীদদের জন্য, শহীদদের পরিবারের সঙ্গে দেখা করছেন। আমরা জানি এই যুদ্ধে আমাদের 527 জন বীর সৈনিক জীবন বলিদান করেছিলেন দেশের জন্য। হ্যাঁ, পাকিস্তানেরও সহস্রাধিক সৈন্য নিহত হয়েছে। ভুবন পাহাড়ে পুলিশ ও উগ্রপন্থীর গুলি যুদ্ধে নিহত 3 মার যুবকের পরিবারের ক্ষোভের মুখে কাছাড় পুলিশ। গুয়াহাটি হাইকোর্টে মামলা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত শিলচর SMCH মর্গে মৃতদেহ রাখার নির্দেশ। কোর্ট এবং জেলের প্রয়োজন নেই, সকল অপরাধীদের পুলিশের কাছে সমঝে দিন, পুলিশ গুলি করে হত্যা করবে। এভাবেই নিজেদের ক্ষোভ উগরে দিলেন কাছাড়ে ভুবন পাহাড়ে পুলিশ ও উগ্রপন্থীর গুলি যুদ্ধে নিহত 3 মার যুবকের পরিবারবর্গ। উল্লেখ্য, কাছাড় জেলার ভুবন পাহাড়ে পুলিশ এবং উগ্রপন্থীর গুলি যুদ্ধে 3 মার যুবকের মৃত্যুর ঘটনা ক্রমশ জটিল রূপ ধারণ করছে। কাছাড় পুলিশের বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় এক এজাহার দেওয়ার পর এবার গুয়াহাটি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন নিহত 3 মার যুবকের পরিবারবর্গ। ইতিমধ্যে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ে আসামের পুলিশ সঞ্চালক প্রধান, কাছাড় পুলিশ সুপার, কাছাড় জেলা আয়ুক্ত সহ মোট 7 জনকে নির্দেশ দিয়েছেন যে আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নিহত মার 3 যুবকের মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখার জন্য। অন্যদিকে আজ কাছাড় জেলার লক্ষ্মীপুরে এক
সংবাদ সম্মেলন করে মৃত 3 মার যুবকের পরিবারবর্গ সংবাদ মাধ্যমকে জানান যে পুলিশের জিম্মায় কিভাবে 3 যুবকের মৃত্যু হয়েছে। যদি এই 3 যুবক উগ্রপন্থী ছিল তাহলে পুলিশকে কে অধিকার দিয়েছে তাদের হত্যা করার? ভুয়ো এনকাউন্টার করে এই সমগ্র ঘটনাকে পুলিশ অন্য রূপ দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ মৃত 3 মার যুবকের পরিবারবর্গের। कस्टडी में आदमी सही सलामत में नहीं रहने से जेल का फ़ायदा क्या है? कोर्ट का काम क्या है? कोर्ट रहने का ज़रूरत नहीं है, जेल रहने का ज़रूरत नहीं है। लोग पूछ रहे हैं ये लोग टेररिस्ट है क्या? इनका मतलब फैमिली बोलना चाहता है ये जसुआ का बड़ा भाई। मणिपुर में जितना आदमी है उनको टेररिस्ट मानना चाहते हो तो सबको टेररिस्ट मान दो, यही बोल रहा है। बच्चा से ले तक बुरा आदमी तक सबको टेररिस्ट मान सकता है जितना ट्राइबल है। सबको मालूम है कि मणिपुर में कॉन्फ्लिक्ट क्या चल रहा है, गवर्नमेंट किस तरफ है, गवर्नमेंट किसके साथ नहीं है। इसीलिए उसको भी ये उम्र है फिर भी उसको ड्यूटी करना पड़ता है विलेज गार्ड के लिए, विलेज वॉलंटियर्स। सब ये बोल रहा है कि सबका हाथ में बंदूक नहीं होने से भी कुछ ना कुछ वेपन तो है। जो लोग मरा हुआ है उनको भी आप जो बोलना चाहता है टेररिस्ट भी बोल सकता है, विलेज वॉलंटियर्स भी बोल सकता है, जो भी उसमें हम लोग का दिक्कत नहीं है। पर फिर भी हो कोर्ट का फाइनल हियरिंग होने से पहले उनका फाइनल हियरिंग पुलिस ने क्यों किया ये पूछ रहा है। ये पुलिस का हाथ में फाइनल हियरिंग होने से जितना जेल में है उनको जेल में रख के क्या फ़ायदा? डायरेक्ट फिनिशिंग कर दो आप लोग। प्लीज़ मदद कीजिए। तो एक्स्ट्रा जुडिशियल किलिंग हो रहा है उसको रोकने के लिए प्लीज़ मदद कीजिए बोल रहा है ये लोग। अभी उसमें पिटीशन दिया हुआ है, उसका उस दिन भी हियरिंग होता है, एक हियरिंग, आज भी एक हियरिंग हो रहा है। जसुआ हो लल्बिकुंग हो जितना वो मुजरिम होने से मानता है, मतलब कोर्ट जज करके मुजरिम बोलने से लाइफ इम्प्रिजनमेंट भी करो प्रॉब्लम नहीं है उनके लिए, हैंग टिल डेथ भी करो प्रॉब्लम नहीं है। पर कोर्ट का हियरिंग का बिना डायरेक्ट जजमेंट पुलिस क्यों किया वही पूछ रहा है। पर अभी कोर्ट पे विश्वास है इसलिए ये लोग पिटीशन फाइल किया हुआ है। कोर्ट ने बोला है कि उनको आज के 26 तक बॉडी को रखने के लिए। आज में कोर्ट में हियरिंग हो रहा है अभी, उसमें बोला गया हुआ है कि पोस्टमार्टम रिपोर्ट भी मिलेगा, कोर्ट को दिखा जाएगा, वहाँ पे सबमिट करेगा। सो व्हेन दे सबमिट द PM report in the court, according to the postmortem report, if they are not satisfied, maybe if they are not satisfied with the postmortem report, then they will fight with the court for justice, saying that they want another postmortem done by independent body or apart from this state, maybe another outside state, maybe Mizoram, maybe Meghalaya, maybe Nagaland. শিলচরের 19 নম্বর ওয়ার্ডে 13 লক্ষ টাকার দুটি প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচর পৌর এলাকার 19 নম্বর ওয়ার্ডে 13 লক্ষ টাকার দুটি প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এলাকার উপেন্দ্র ধাম সরণিতে 8 লক্ষ টাকার সিসি ব্লক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন বিধায়ক। পঞ্চদশ অর্থ কমিশন থেকে কাজের জন্য অর্থ বরাদ্দ হয়েছিল। এছাড়া 5 লক্ষ টাকার সারদা সংঘের কমিউনিটি হলের উদ্বোধন করেন বিধায়ক। আনটাইড ফান্ড থেকে এই কাজের অর্থ বরাদ্দ হয়েছে। এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, বিগত কংগ্রেস সরকারের আমলে এই এলাকায় কোনো ধরনের উন্নয়নমূলক কাজকর্ম হয়নি। বিজেপি সরকার আসার পর 19 নম্বর ওয়ার্ডে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজকর্ম হচ্ছে। তিনি রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর পৌরসভার সিইও, বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায় প্রমুখ। আমাদের ওয়ার্ড 1987 ইংরেজিতে পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটি আসে, আর সেই পঞ্চায়েতের যে অবস্থা ছিল আমাদের ওয়ার্ড, যে গলিগুলা ভীষণ লম্বা লম্বা গলি, আমরা প্রথমবার 1996 ইংরেজিতে আমাদের এখান থেকে আমরা পৌরসভাতে পাঠিয়েছিলাম। তখন ধন্যা দাস ছিলেন পৌরসভার কমিশনার। তারপর 2004 আমি ছিলাম কমিশনার। আমার 2004-এর পরে আবার ধন্যা দাস ছিলেন কমিশনার। এই যে আমাদের 3টা পিরিয়ড বললাম, এই 3টা পিরিয়ডে আমরা কমিশনার ছিলাম ঠিকই, কিন্তু তৎকালীন যে বোর্ড ছিল সেই বোর্ড ছিল কংগ্রেসের।
কৃতিকা দেব, দুবার ছিলেন কৃতিকা দেব, সুস্মিতা দেব, একবার ছিল রাজেন্দ্র ব্রহ্মচারী। এই যে বোর্ড ছিল, বোর্ডে আমাদের, আমি যখন ছিলাম, বিশেষ করে জানি না জন্য কী পেয়েছে বলতে পারি না, আমি যখন ছিলাম 2004 থেকে 2009, মাত্র 5 বছরে আমি 2 লাখ টাকা। আপনারা অনেকেই অ্যাপ্লিকেশন সরাসরিভাবে আমার অফিসে দিয়েছেন, যারা নাগরিকরা রয়েছেন বা আমার দলের কার্যকর্তা বন্ধুরা যাদেরকে প্রতিনিয়ত আপনারা বলছেন, তাদের মাধ্যমে অনেক অ্যাপ্লিকেশন আমার অফিসে আসে। আমাদের মাননীয় জেলা সভাপতি যেহেতু এই ওয়ার্ডের, তো স্বাভাবিকভাবে এই ওয়ার্ডের যারা বাসিন্দারা রয়েছেন তাদের জেলা সভাপতির উপর একটা ভরসা যে উনি বললে হবে, তো উনার রেফারেন্সে অনেক অ্যাপ্লিকেশন এসছে। তো এই সবগুলোকে গুরুত্ব দিয়ে কিন্তু ফেজ ওয়াইজ আমি এই কাজগুলোকে করেছি। আর আমি বিশ্বাসের সহিত সেটা বলতে পারি যে বিগত দিনের যদি ইতিহাস দেখা যায় তাহলে 3 বছরের মাথায় 22টি ওয়ার্ড কেউ করেছে, আমার মনে হয় না সেটা হয়েছে শুধু একমাত্র ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার থাকার জন্য সেটা সম্ভব হয়েছে। উপেন্দ্রধাম সরণি যেটা বিমলেন্দুরা আমাকে বলে দিয়েছিলেন, সেখানে আমরা 5 লক্ষ টাকা খরচা করে বানিয়েছি। মধ্যশ্রী লেন, এটাও বিমলেন্দুরা রেকমেন্ডেশন ছিল, সেখানেও 10,95,000 টাকা খরচা করে বানানো হয়েছে। আর ওয়েস্ট আজাদ হিন্দ রোড, সেখানেও 5 লক্ষ টাকা খরচা করে বানানো হয়েছে। ইস্টার্ন বাইলেন রোড অ্যান্ড রিটেনিং ওয়াল, দুটাতে 5 লক্ষ টাকা। আর গুণরয় লেন, সেখানেও রোড কনস্ট্রাকশনের জন্য 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আর এটার বাইরে আরও 17টা কাজ আমরা পাবলিক পিটিশন বা আমাদের যারা সম্মানের কার্যকর্তা বন্ধুরা রয়েছে তাদের মাধ্যমে যেগুলো এসেছে সেগুলো নিয়ে আমরা এই কাজগুলোকে করেছি। আমি বিশেষ করে হাজারী মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বিগত দিনে স্বাধীনতার পরবর্তীকালের ইতিহাস যদি দেখি তাহলে আমি সেটা নিশ্চিতভাবে বলতে পারি যে এই 3 বছরের টেনিয়রে, 3 বছর তো বাদ দিন, যে 5 বছর 10 বছর এক একজন বিধায়ক থাকার পর, এক এক পরিবারের বিধায়ক সাংসদ থাকার পর কিন্তু এই কাজগুলো করতে পারেননি, যেটা হিমন্ত বিশ্ব শর্মা সরকার আজকের দিনে করিয়ে দেবে। দক্ষিণ সৈয়দপুর ও শিলডুবি জিপির মন্দির, শ্মশান, স্কুল, রাস্তা এসব প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। দক্ষিণ সৈয়দপুর ও শিলডুবি জিপির মন্দির, শ্মশান, স্কুল, রাস্তা এসব প্রকল্পের কাজ পরিদর্শন করলেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া ওরফে সাজু। বিধায়ক বলেন, আমি কোনো ধরনের কমিশন নিই না, তাই স্বচ্ছভাবে উন্নয়নমূলক কাজ করতে হবে, আর ঠিক এভাবেই চলছে কাজকর্ম। শুক্রবার 2 জিপির বেশ কয়েকটি প্রকল্প দেখেন বিধায়ক। এদিন দক্ষিণ সৈয়দপুর জিপির ধনেহরি 2য় খণ্ডে সমগ্র শিক্ষা অভিযান থেকে প্রায় 16 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৈফুদ্দিন বরভূইয়া এলপি স্কুলের ক্লাসরুমের উদ্বোধন করেন বিধায়ক। পরিদর্শনে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন সোনাই উন্নয়ন খণ্ডের অ্যাসিস্ট্যান্ট বিডিও রতীন্দ্র পাল, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিপুল বড়া, সোনাই এআইইউডিএফ কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর, আফজল হোসেন লস্কর, ফাইজুল হক আহমেদ প্রমুখ। এই যে রাস্তার উপরে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারাই দেখেন এই রাস্তা মাত্র 4 লক্ষ টাকায় সিসি ব্লকের রাস্তার কাজ হয়েছে, শিলডুবি কালীবাড়ি রোড। আর রাস্তার কাজের কোয়ালিটি দেখেন 15 ফাইন্যান্স থেকে হয়েছে। গত 3 বছরে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 15 ফাইন্যান্স হোক, 14 ফাইন্যান্স হোক, আদার্স কাজ হোক, ব্লক থেকে যা কাজ হয়েছে, এমএলএলএডি বাদ দেন, সেটা তো হয়েছেই, কোনো কথাই নেই। ব্লকের কাজের একটা বদনাম ছিল, সোনাই ব্লকে কোনো ওয়ার্ক কালচার নেই, কেউ কাজ করে না, সব টাকা আত্মসাৎ হয়ে যায়। কিন্তু আজকে প্র্যাকটিক্যালি দেখেন আপনারা, প্রত্যেকটা জিপিতে আপনারা 2 দিন থেকে সঙ্গে আছেন। মিডিয়ার বন্ধুদেরকে আমি বলছি, 2 লক্ষ টাকায় সিসি ব্লকের রাস্তা হয়েছে, 3 লক্ষ টাকায় হয়েছে, 4 লক্ষ টাকায় হয়েছে। রাস্তার কাজের গুণগত মান দেখেন, কাজ এস পার এস্টিমেট, এস পার মেজারমেন্ট কাজ দেখা যাচ্ছে যে আমরা পঞ্চায়েত 90% আমরা দুর্নীতিমুক্ত করতে সক্ষম হয়েছি। আমি বলছি না এখনো যে 100% দুর্নীতিমুক্ত, কিন্তু টাকার অনুপাতে কাজ 1,70,000 টাকার এই চিমনি, 4 লক্ষ টাকার এই স্থানীয় জনসাধারণ এখানে আছেন। আগে হয়তো কোনোদিন এই টাকা কাজ, এখানে সোলার লাইটও দেওয়া হয়েছে। এখানের বিউটিটা কি, এই তো শ্মশান, এটা গ্রেভইয়ার্ড, এত সুন্দর একটা পরিবেশ, মানুষ সবাই আন্তরিকভাবে নিজেরা মিলেমিশে কাজ করেন। তো উন্নয়নে আমরা সবার পাশে থাকবো। আর আমি আশাবাদী যে আগামী 2 বছর আমাদের ব্লকে ম্যাসিভ কাজ হবে।
বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাত ধরে 3টি কালভার্ট কাম ফুটপাতের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে রাঙ্গিরখাড়ি সঞ্চয় মার্কেট সংলগ্ন 46,20,00,000 টাকা, দেশবন্ধু লেন সংলগ্ন একটি 35 লক্ষ আর একটি 10 লক্ষ টাকা ব্যয় 3টি কালভার্ট কাম ফুটপাতের শুভ উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। পরবর্তী সময় এক কালভার্ট কাম ফুটপাত উদ্বোধনীকে কেন্দ্র করে এক সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আরবানের কার্যকরী অভিযন্তা দীপক গোস্বামী, কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুদর্শন চৌধুরী, হীরক চৌধুরী, অজিত দেব, মিত্রা রায়, শান্তনু রায়, সঞ্জয় রায় সহ আরও অন্যান্যরা। বক্তব্যে দীপায়ন চক্রবর্তী এই কাজের খতিয়ান তুলে ধরে বলেন, এই কালভার্ট কাম ফুটপাত নিউ শিলচর অঞ্চলের রাঙ্গিরখাড়ি ও পাবলিক স্কুল রোডে বৃষ্টির জমাজল থেকে বহু অংশে নিস্তার পাবে। আগামী দিনে শিলচর শহরের উন্নয়নের জন্য আসাম সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছে। এর অংশ হিসেবে এই কালভার্ট কাম ফুটপাতের কাজ। শিলচর শহর কেবল স্মার্ট হলে চলবে না, শহরবাসীকেও স্মার্ট হওয়ার জন্য অনুরোধ জানান বিধায়ক দীপায়ন। হচ্ছে সেই ড্রেন আপনারা জানেন, এই যে সঞ্জয় মার্কেট থেকে যে ট্রেন রাঙ্গির খাল পর্যন্ত গেছে, এই পুলের ওই পার যদি যাই তাহলে ইন্ডাসইন্ড ব্যাংক থেকে শুরু করে আরেকটি ড্রেন তৈরি হবে, সেটারও কাজ শুরু হয়েছে, সেটা গোপাল আখড়া পর্যন্ত সেটা যাবে। তো এই যে সিআইডিএফ এর অধীনে যে ড্রেনটা তৈরি হলো, একটু আগে আমরা শুনেছি অজিতদা এখানে বসে বলছিলেন যে পাবলিক স্কুল রোডের যে জমা জলের সমস্যা একমাত্র এই ড্রেনের জন্য আজকে সেটা হয়ে গেছে। আমি এখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে চাই যে প্রাক্তন অনেকেই কংগ্রেসের সাংসদ বিধায়করা ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত এই কথাগুলো ওনারা চিন্তা করতে পারেননি, যার জন্য এত বছর মানুষকে জলের নিচে রাখা হয়েছিল। চণ্ডীচরণ রোড আপনারা জানেন, আমি বিধায়ক হওয়ার আগের থেকে আমি বিধায়ক হওয়ার পরবর্তীকালে লক্ষ্য করেছিলাম যে চণ্ডীচরণে এক পশলা বৃষ্টি হলেই জলের নিচে আমরা চলে যেতে হয়। সেখানে দাঁড়িয়ে আজকে আমরা সেটাও বলতে পারি যে চণ্ডীচরণ রোডের এই যে প্রবল বৃষ্টি, এই প্রবল বৃষ্টিতে আপনারা গিয়ে দেখতে পারবেন চণ্ডীচরণ রোডে জমা জলের সমস্যা হচ্ছে না। কেন হচ্ছে না? আজকের এই যে ড্রেনগুলো তৈরি হয়েছে, এটা একটা পরিকল্পনা মাফিক ড্রেন তৈরি হয়েছে, যার জন্য এই সমস্যার থেকে আমরা ধীরে ধীরে উত্তরণের পথ আমরা খুঁজে পাচ্ছি। আর আমি আশা রাখছি যে আগামী 2025-এর যে এপ্রিল মে পর্যন্ত আজকের দিনে যে জমা জলের সমস্যা অনেক জায়গায় রয়েছে, ওল্ড শিলচর যদি আমরা ধরি তাহলে 13 থেকে 20 নম্বর ওয়ার্ড বাদে যে ওয়ার্ডগুলো রয়েছে ওল্ড শিলচরে, সেই ওয়ার্ডগুলোর অনেকাংশে আমরা সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছে ইতিমধ্যে। নিউ শিলচর এরিয়া সম্প্ৰদায়ে আৰু সকলোকে লগত লৈ সকলোৰে সৈতে আলোচনা কৰি কামবোৰ আগবঢ়াই নিয়াৰ চেষ্টা কৰিছে। আজি আপোনালোকৰ সন্মুখত যিটো আমাৰ উদ্ঘাটন হ'ল, এই যিকেইটা নলা নিৰ্মাণ কৰা হৈছে, ইয়াৰ ফলত শিলচৰ চহৰৰ যিটো পানী জমা হোৱাৰ সমস্যা আছিলে, সেই সমস্যা বহুলাংশে কমি যাব। আৰু এইদৰে আমি শিলচৰৰ যিখিনি জমা পানীৰ সমস্যা চলি আছে বহুত দিনৰ পৰা, সেই জমা জলৰ সমস্যাটো সমাধান কৰিবলৈ বিধায়ক মহোদয়ে অতি তৎপৰতাৰে কাম কৰি আছে আৰু সেইখিনি কৰাৰ আমি সুযোগ পাইছোঁ আৰু সেই কামখিনি কৰাৰ দিশত আমি আগবাঢ়ি যাম। ইয়াৰ লগতে আৰু এটা কথা ক'ব বিচাৰোঁ যে ছাৰে যিখিনি জেগাত আমাৰ ধৰক ৰাইজৰ লগত সহযোগিতাৰ প্ৰয়োজন, তো তেনেকুৱা সময়ত তেখেতে সদায় পাব্লিক মিটিঙত গুৰুত্ব দিয়ে, পাব্লিকৰ লগত কথাখিনি পাতি আগবাঢ়ি যোৱাৰ যিটো সুযোগ দিছে, সেইটো এটা খুব ভাল পদক্ষেপ। আৰু সকলো শিলচৰবাসীৰ সহায় সহযোগিতাও লাগিব চহৰখন পৰিষ্কাৰ পৰিচ্ছন্ন কৰিবলৈ। কেইজনমান ব্যক্তি বা কেইজনমান বিষয়াই আচলতে গোটেই সমাজখন সলনি কৰিব নোৱাৰে, গোটেই সমাজখন নিজে আগবাঢ়ি আহিব লাগিব সলনি হ'বলৈ। যিদৰে আমি এটা সময়ত চেলুলাৰ ফোন এৰি পেলাই স্মাৰ্টফোন ব্যৱহাৰ কৰিবলৈ শিকিলোঁ, ঠিক সেইদৰে আমাৰ যিবোৰ জীৱন ধাৰণৰ সবার হৃদয়ে রবীন্দ্রনাথ অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের উদ্যোগে কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপন। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্য অতিথি অসম বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নুমান মুমিন, অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব, এসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ, জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য, সরস্বতী বিদ্যানিকেতনের প্রধান আচার্য অঞ্জন গোস্বামী, আয়োজক সমিতির উপদেষ্টা সুলেখা দত্ত চৌধুরী ও সৌমিত্র পাল, সভাপতি ডক্টর দেবতোষ পাল। এই অনুষ্ঠানে বাঙালি, অসমিয়া, মণিপুরী, চা বাগিচা, দেবাসা সহ নানা ভাষাগোষ্ঠীর শিল্পীদের নাচে গানে কবি প্রণাম উদযাপিত হয়। স্কুলে যে সময় আমি যাই, ফার্স্ট আমার গান কি হয়,
জনগণ আমরা জনগণ মন শিখি ক্লাস 1 থেকে। আর আমরা কতদিন এই গানটা পরিবেশন করবে? কতদিন? আমরা এটা পরিবেশন করি। তার মানে ভারতবর্ষের 140 কোটি জনগণের হৃদয়ে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বগুরু, তিনি একমাত্র সাহিত্যিক যে ভারতবর্ষে নোবেল প্রাইজ সাহিত্য অর্জন করেছে। গীতাঞ্জলি কবিতা, সেই গীতাঞ্জলির জন্য উনিকে নোবেল প্রাইজ দিয়েছে। আর আমরা গৌরব অনুভব করি কি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গৌরব। আলাদা সেই পশ্চিমবঙ্গের গুরু নয়, আলাদা সেই বাঙালি গুরু নয়, সে সমগ্র ভারতবর্ষে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, পার্সি, বুদ্ধিস্ট, ট্রাইবাল, জেনারেল, ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র সবাই গুরু। আলাদা ভারতবর্ষ নয়, উনিকে কি বলা যায়? বিশ্বগুরু। বিশ্বগুরু কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বগুরু হয়তো উনি পুরো বিশ্বর জনগণের হৃদয়ে আছে। সেই জন্য কবিতা এত সুন্দর কবি, সবাই হৃদয়ে রবীন্দ্রনাথ ঠাকুর। কেউ বলছে এটা হিন্দু হৃদয়ে, মুসলমানের হৃদয়ে, এইটাও বলছে নাকি ভারতবর্ষের জনগণের হৃদয়ে, পুরা বিশ্ব হৃদয়ে রবীন্দ্রনাথ কবিতা অনেক ভালো। আমরা গৌরব অনুভব করি, জনগণ হিন্দু গাই, খ্রিস্টান গাই, বুদ্ধিস্ট গাই, সবাই ভারত স্বাধীনতার সময় এটা রাষ্ট্রীয় সঙ্গীত আমার অ্যাকসেপ্ট হয়েছে। আর সব জাতি জনগোষ্ঠী, সব রিলিজন এই সঙ্গীতকে 21 দিনে প্রায় 48,000 টাকা বিদ্যুৎ বিল, আইনের দ্বারস্থ হওয়ার হুমকি দিলেন ভুক্তভোগী গ্রাহক। 21 দিনে প্রায় 48,000 টাকা বিদ্যুৎ বিল আসায় বিপাকে সোনাই নগদিরগ্রাম তৃতীয় খণ্ডের গ্রাহক জহিরুল হক লস্কর গত ফেব্রুয়ারি মাসে নিজের বাসগৃহের বৃহৎ পরিমাণের এই বিল আসায় কাবুগঞ্জের বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে গিয়ে অভিযোগ জানান। পরে কার্যালয়ের জনৈক আধিকারিকের তদন্তে মিটারে ত্রুটি ধরা পড়ে। পরবর্তীতে ওই আধিকারিক তার বাসগৃহে নতুন বৈদ্যুতিক মিটার লাগান, কিন্তু পরবর্তীতে 48,000 টাকা বিলের পাশাপাশি 33,000 টাকার আরেকটি নতুন বিল আসে। এতে তিনি বিপাকে পড়েছেন। এ নিয়ে শুক্রবার বিদ্যুৎ কার্যালয়ে এসে নিজের ক্ষোভ ব্যক্ত করেন ওই আধিকারিক। বিষয়টি মীমাংসার জন্য 20,000 টাকা দাবি করেন বলে অভিযোগ করেন জহিরুল হক। এ নিয়ে আগামীতে আইনের দ্বারস্থ হওয়ার পাশাপাশি প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানান তিনি। ভুল রিপোর্ট আইছে, মিটার খারাপ হয়েছে, ডিফেক্টিভ হইয়া আমার মিটার রিপোর্ট আইছে। রিপোর্ট হওয়ার পরে তানে আমি জিগাইলাম স্যার আমার আমি প্রতি একদিন দুদিন পর জিগাই আমার রিপোর্টটা আইছে না স্যার, কিতা আইছে। তো তাই গত পরশু আমার কইছেন যে আপনার রিপোর্ট আইছে, মিটারটা খারাপ। তো মিটার খারাপ হওয়ার পরে আমি কিতা করছি, তার লগে যোগাযোগ করছি, করার পরে তাই কইছেন ঠিক আছে এটা আমি ঠিক করে দিই। কইয়া তাই আমারে গতকালকে রাত্রে 8টার সময় আমার হোয়াটসঅ্যাপে একটা বিল ফাটাইছেন, তাই 33,832 টাকার একটা বিল ফাটাইছেন নতুন। আমি বললাম স্যার এটা কি এর বিল? বলে না এটা তো ওরকম হয়েছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট কিতাকিতি একবার চার্জ করে। যেহেতু আমার আপ টু জানুয়ারি পর্যন্ত বিগত দিনের বিল প্রত্যেকটা বিল আমার পে করা, ওই জায়গার মাঝে আমার 33,000 টাকার বিল হইতে নাইলো। তাই আজকে জিগে বেলে আমরা অফিসে আসলাম। তো তাই অনেক ইতিহাস দেখাইছেন, আজকে অন্য খানো খানো কিতা হয়েছিল, তাই সব ঠিক করে দিলেছেন। আর তার অফিসর প্রত্যেকটা স্টাফের ভুল আছে, তাই এটার ব্যবস্থা লইতে। তার স্টাফের অসুবিধার কারণে একটা কাস্টমার, আমি একটা কনজিউমার, আমি কি ভুগিতাম নি। আজকে আমার মেন্টালি যা টর্চার করছেন, এই 48,000 টাকার বিনিময়ে আমি তানে খুব রিকোয়েস্ট করলাম যে স্যার এটা আমার একটা সমাধান করে দেন। তার মানে এসডিওর একটা পয়সা দিতে লাগবো, এসডিওরে তোমার টাকা 20,000 দিলেই অ্যাডজাস্ট করে দিলেই। আমি ওগু না দেওয়ার কারণে আজকে তাই 33,000 টাকা দিয়েছেন। আজকে আবার পরে না এটা তো দিতে লাগে 6 মাস পরে আপনারে এই নতুন বিলের মিটার হিসাবে আপনার বিল দিব, এটা আমার দিতেই লাগে আর কি। আপনি দিলেই এটা আমরা অ্যাডজাস্ট করে দিলে খালি অ্যাডজাস্টেরই মাত্র আর আমি পয়সা দিতে, আমি কি অফারটা করলাম। দীক্ষা মঞ্জুরি কলকাতার রঘুনাথ দাস ও ডোনা গাঙ্গুলির উপস্থিতিতে শনিবার তাসের দেশ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। নিনাদ গুরুকুল আয়োজিত 7 দিনের নৃত্য কর্মশালা শেষে শনিবার শিলচর রাজীব ভবনে বিকেলে দীক্ষা মঞ্জুরি কলকাতার সিনিয়র প্রশিক্ষক রঘুনাথ দাস ও ডোনা গাঙ্গুলির উপস্থিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাসের দেশ
শীর্ষক বিষয়ের উপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। শুক্রবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, 7 দিনের নৃত্য কর্মশালা চলাকালীন বরাক উপত্যকা সহ আগরতলা, খোয়াই, কলকাতা, তুরা, গুয়াহাটি, বর্ধমান ইত্যাদি বিভিন্ন এলাকা থেকে 150 জনেরও অধিক বিভিন্ন বয়সের শিল্পী ও শিক্ষকরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। গুরু ডোনা গাঙ্গুলি ও রঘুনাথ দাসের তত্ত্বাবধানে বিভিন্ন প্রান্তের শিল্পীরা কর্মশালায় প্রশিক্ষণ নিয়ে শনিবার মঞ্চে তাদের দক্ষতা ও বিকাশকে তুলে ধরার সুযোগ পাবেন। দীক্ষা মঞ্জুরি কলকাতার সহায়তায় আগামীতে নিনাদ গুরুকুল এতদ অঞ্চলের শিল্পীদের নিয়ে এ ধরনের আরও কর্মশালা অনুষ্ঠিত করার পাশাপাশি বরাকের কলা সংস্কৃতিকে জাতীয় স্তরের মঞ্চে তুলে ধরার প্রয়াস অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন তারা। ডোনা গাঙ্গুলির উপস্থিতিতে শনিবার স্থানীয় রাজীব ভবনে আয়োজিত হতে যাওয়া মন মাতানো সাংস্কৃতিক সন্ধ্যাকে সুন্দর ও সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। দেশটা রবীন্দ্রনাথ নেতাজিকে উৎসর্গ করেছিলেন, মানে ইটস অ্যাবাউট কোনো নিয়মে কেউ চলবে না, নিয়ম ভেঙে যাবে, মানে তো আই থিঙ্ক এটা লোকের জীবনের জন্য ভেরি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ আমরাও মানে নিজেদের মনের ইচ্ছেটা যাতে প্রকাশ করতে পারি সেটাই একটা অন্য কথায় বলা, তো সেটা তো লোকেদের রাইট, নিজের ইচ্ছে প্রকাশ করবে, নিজে যেইভাবে চলতে চাইবে সেইভাবে থাকবে, তো এটা ইজ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। এজ গ্রুপ ডিফারেন্ট এজ গ্রুপের ছিল, মানে বড় থেকে ছোট, মানে টিনেজার থেকে ছোট। রাদার আমাদের একটা জায়গা আছে যেখানে আমরা খুলছি বাচ্চাদের নিয়ে, মানে এরকম বাচ্চারাও নাচছে। অ্যাবসলিউটলি ছোট বাচ্চা 4 বছর থেকে 52 ইয়ার্স অবধি চলছে। আর কিছু কিছু ওই খরবাহিতে আর এই জলের জায়গায় কিছু স্পেশাল চিলড্রেনও আছে। আগামীকাল শিলচরের রাজীব ভবনে বিকেল 5:30 থেকে একটা অনুষ্ঠান করছি, যাতে আমাদের তার আগে আমাদের 7 দিনের নৃত্য কর্মশালা চলছে। 3 দিনের নৃত্য কর্মশালা গত মাসের 10, 11 এবং 12 জুন হয়েছিল। এই মাসে 23, 24, 25, 26 4 দিনের নৃত্য কর্মশালার পরে আগামীকাল আমাদের অনুষ্ঠানটা হবে রাজীব ভবনে। তো ম্যাম এবারের পুরো ওয়ার্কশপটা করাচ্ছেন, তো ম্যামের তত্ত্বাবধানে পুরো ওয়ার্কশপটা হচ্ছে। বরাক ভ্যালি সহ আগরতলা, তারপরে খোয়াই, কলকাতা, তুরা, গুয়াহাটি, বর্ধমান অনেক জায়গা থেকেই বিভিন্ন বাচ্চারা এসছে, বিভিন্ন বয়সের বাচ্চারা এসছে, ছোট বড় সবাই এসছে। শিলচর বা বাইরেরও নৃত্য যারা শিক্ষিকারা ওরাও এসছেন, যোগদান করেছেন আমাদের ওয়ার্কশপে। 150-এর উপরে পার্টিসিপেন্ট আমাদের এখানে যোগদান করেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশটা মঞ্চস্থ করা হবে। নিনাদ গুরুকুলের মাধ্যমে আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে এতদ অঞ্চলের সংস্কৃতিকে ধরে রাখার ওনারা চেষ্টা করছেন। তারা একটা ওয়ার্কশপ আজকে শিলচরে অনুষ্ঠিত করছেন, যে ওয়ার্কশপটা আমরা লক্ষ্য করেছি 23, 24, 25, 26, যার তত্ত্বাবধানে এই ওয়ার্কশপ হচ্ছে। উনি আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন, আমাদের শহরে আমাদের বরাকে উপস্থিত হয়েছেন ডোনা গাঙ্গুলি। ওনাকে শুধু ভারতবর্ষ না, গোটা বিশ্বের একজন রিনাউন্ড ডান্সার হিসেবে আমরা ওনাকে জানি। ওনার মাধ্যমেই এই 3 দিন ওয়ার্কশপ হচ্ছে। আগামী 27 তারিখে আর আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত তাসের দেশ সেটা উপস্থাপন হবে, আর সেটা উপস্থাপন করবেন আমাদের ডোনা গাঙ্গুলি ম্যাডাম। ওনার সাথে আরও 12 জন কলকাতা থেকে বিভিন্ন শিল্পীরা এসছেন, বাইরে থেকে বিভিন্ন শিল্পীরা এসছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। আসামে হচ্ছে প্রতিরক্ষা করিডোর, শীঘ্রই শুরু হবে গ্যাস ক্র্যাকার প্রকল্প, বঙ্গাইগাঁও শোধনাগার সম্প্রসারণের কাজ, সার্বিক উন্নয়নের পথে রাজ্য, সংবাদ সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী। কার্গিল দিবসে উপত্যকা জুড়ে বীর শহীদ স্মরণ, শ্রদ্ধা নিবেদন বিভিন্ন দল সংগঠনের। ভুবন পাহাড়ে পুলিশ ও উগ্রপন্থীর গুলি যুদ্ধে নিহত 3 মার যুবকের পরিবারের ক্ষোভের মুখে কাছাড় পুলিশ, গুয়াহাটি হাইকোর্টে মামলা। শিলচর 19 নম্বর ওয়ার্ডে বিধায়ক তহবিলের অর্থে নির্মিত কমিউনিটি হল ও সিসি ব্লক রাস্তার কাজের উদ্বোধন দীপায়নের। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।